গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি করোনার মধ্যে বাসায় থাকবে এবং অবশ্যই মাস্ক পরে থাকবে বাইরে বের হইলে। তো মার্টিন লুথার কলেজে আয়োজিত করোনার এই সিচুয়েশনে বায়োলজি যে অনলাইন ক্লাস, সেখানে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান। আজকে আমরা ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র অথবা ডাইজেস্টিভ সিস্টেম অফ গ্রাসহোপার এই বিষয়ে আলোচনা করব। তো সবার আগে, যেহেতু আমরা বলতেছি যে ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র অথবা ডাইজেস্টিভ সিস্টেম অফ গ্রাসহপার, তো এই পরিপাকতন্ত্র ব্যাপারটা আসলে কি, এটা আসলে জানা দরকার। পরিপাক বলতে আমরা খুব সহজ ভাষায় আমরা যেটা বলি যে আমাদের খাবার গ্রহণ করার পরে খাবারটা হজম হয়, হজম হওয়ার পরে যে জিনিসটা হজম হয় না সেটা মলরূপে বের হয়ে যায়, এই যে প্রসেস এটাকে বলে পরিপাক। তো এটাকে সুন্দরভাবে যখন আমরা গুছিয়ে বলি তখন কিছু পয়েন্ট আসলে লিখতে হয়, যেটা না লিখলে আসলে পরিপাকের সংজ্ঞাটা অপূর্ণতা রয়ে যায়। তো সেই টপিকগুলো বা সেই পার্টগুলো অবশ্যই যাতে থাকে খেয়াল রাখবে। আমি দেখো এখানে একটা তোমাদের নমুনা স্বরূপ একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি যে পরিপাক হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ ডাইজেশন একটা আসলেই মানে অর্গানিক রিয়াকশন, ওয়ান কাইন্ড অফ অর্গানিক রিয়াকশন, যেটার জন্য মূলত হচ্ছে কি হয়, জটিল জৈব খাবার, অর্থাৎ আমরা যে খাবারটা খাই এটা তো আর সরাসরি ব্লাডে যাওয়া পসিবল না। সরাসরি ব্লাডে তো আর মানে আমি যে শক্ত খাবারটা খাই সেটা সরাসরি ব্লাডে যাওয়া পসিবল না। এই খাবারটাকে পরিপাক করতে হবে, হজম করতে হবে। সেই জটিল যৌগিক খাবারটা পরিপাক নালী অর্থাৎ পরিপাক নালীর পথে পরিপাক গ্রন্থি থেকে নিঃসৃত রস দ্বারা সরল এবং শোষণযোগ্য হয়। অর্থাৎ পরিপাক এমন একটা প্রসেস, যেই প্রসেসের মধ্যে দুইটা জিনিস ইনভলভ থাকে। একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি নিঃসৃত রস, যার মধ্য দিয়ে খাবারটা হজম হবে। এবং হজম হলে কি হবে, মূলত ব্লাডে প্রত্যেকটা সেল টু সেল ব্লাডের মাধ্যমে যাতে শোষণক্ষম হয় বা সরল হয়, সরল থেকে সরলতম হয়, সেই প্রসেসটার নামই হচ্ছে পরিপাক। ঘাসফড়িংয়ের পরিপাকের ক্ষেত্রে ঠিক অন্য যে কোনো জীবের মতনই পরিপাক, উন্নত যে সকল প্রাণী আছে সবগুলো একই রকম। পরিপাক তন্ত্রতে মূলত দুইটা পার্ট অবশ্যই থাকবে, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী মূলত হচ্ছে যেই নালী পথ দিয়ে খাবারটা যাচ্ছে, সেই নালী পথ বা ওয়ে, যেই ওয়ে দিয়ে খাবারটা মুভ করবে, সেই ওয়েটাকেই বলা হয় পৌষ্টিক নালী। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পৌষ্টিক নালীর তিনটা পার্ট, অগ্র পার্ট, মধ্য পার্ট এবং পশ্চাৎ পার্ট। এটা আমি বিস্তারিত ছবিতে দেখাবো এরপরেই। পরিপাক গ্রন্থি, এটা মূলত হচ্ছে এই যে নিঃসৃত রস ছিল, এই নিঃসৃত রসটা এখান থেকে নিঃসৃত হয়। তো এই যে পরিপাক গ্রন্থি, ঘাসফড়িংয়ের পরিপাক গ্রন্থি হচ্ছে দুইটা। একটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হ্যাপাটিক সিকা বা যেটাকে গ্যাস্ট্রিক সিকা বলে, আর একটা হচ্ছে লালা গ্রন্থি। তো চলো দেখি পরবর্তী স্লাইডে কি, এটা নিয়ে আমি ডিটেলস দেওয়া আছে, ছবিতে একটু দেখি। দেখো কিছুক্ষণ আগে আমি বললাম যে পরিপাক নালী, এখানে পরিপাক নালী খুব সুন্দরভাবে কিন্তু একটা পরিপাক নালী এই বরাবর এভাবে দেখানো হয়েছে। এই যে পরিপাক নালীর যে প্রসেস, এই পরিপাক নালীটাই হচ্ছে মূলত হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, অগ্র, মধ্য, পশ্চাৎ। আর পরিপাক গ্রন্থির মধ্যে দুই ধরনের পরিপাক গ্রন্থির কথা বলা হয়েছে, একটা হচ্ছে লালা গ্রন্থি, আরেকটা হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে হ্যাপাটিক সিকা, যেটা সেই হ্যাপাটিক সিকা। এখানে ছবিতে, পরবর্তী ছবিতে আমি দেখাচ্ছি হ্যাপাটিক সিকাটা আসলে কোথায় থাকে। পরিপাক গ্রন্থি যখন পড়াবো তখন হ্যাপাটিক সিকাটা মালপিজিয়ান নালী, এই যে ঠিক এই বরাবর এখানে হ্যাপাটিক সিকা থাকে, পাকস্থলীর ঠিক নিচ বরাবর এখান থেকে হ্যাপাটিক সিকাটা এখানে থাকে, এখানে আইডেন্টিফাই করা হয় নাই। আচ্ছা, দ্যাট মিনস পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি প্রাথমিকভাবে তোমরা দেখেছ।
এছাড়া অগ্রের মধ্যে দেখবা যে অগ্র যেই পার্ট, অগ্র পরিপাক নালী, এটার মধ্যে বেশ কয়েকটি পার্ট আছে। সেই পার্টগুলোর মধ্যে যেমন আছে মুখছিদ্র। মুখছিদ্র দ্যাট মিনস এখানে মুখ উপাঙ্গগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে গলবিল, অন্ননালী, এখানে ওসোফেগাস একসাথে দেখানো হয়েছে, এখানে ছবিতে ক্রপ দেখানো হয়েছে। এছাড়া গিজার্ড পর্যন্ত যেই পার্ট, এতটুকুই হচ্ছে অগ্র পরিপাক নালী। তো এখানে মুখ উপাঙ্গগুলোর মধ্যে আমরা কিন্তু ঘাসফড়িংয়ের মুখ উপাঙ্গগুলো পড়েছি, যে ল্যাব্রাম থাকে, হাইপোফ্যারিংস থাকে, মেন্ডিবল থাকে, ম্যাক্সিলা থাকে, ল্যাবিয়াম থাকে। এটা আবার পড়বো আমরা, এই পরিপাক তন্ত্রতেও এই জিনিসটা আমাদের পড়তে হবে। আর মধ্য যেই পৌষ্টিক নালী, এখানে মূলত হচ্ছে গিজার্ডের পর থেকে মালপিজিয়ান নালিকা, এই মালপিজিয়ান নালিকা পর্যন্ত হচ্ছে মধ্য পৌষ্টিক নালী। এর পরবর্তীতে বাকি যেই পার্টটা থাকে কোলন বা মলাশয় বা পায়ু, এটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালীর মধ্যে পড়বে। তো এই যে যেই পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, এগুলো মূলত হচ্ছে কি কাজ করে এবং কোথায় কিভাবে কাজ করে সেটা নিয়ে চলো আমরা বিস্তারিত পড়ি। দেখো, পৌষ্টিক নালীর যে অগ্রপৌষ্টিক নালী ছিল, সেখানে প্রথম পার্টই হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র যেটা, সেটা হচ্ছে আমরা মাত্র ছবিতে দেখেছি, ঘাসফড়িংয়ের যে মুখছিদ্র, এটা মূলত হচ্ছে গোলাকার। এবং মুখ উপাঙ্গ যেটা আছে, যে ল্যাব্রাম, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস, ম্যাক্সিলা, লেবিয়াম, এগুলো এই যে এখানে পার্টগুলো আছে, ল্যাব্রাম বা ঊর্ধ্ব উষ্ট অর্থাৎ উপরের যেটা উষ্ট, হাইপোফ্যারিংস বা হচ্ছে জিহ্বা, ম্যান্ডিবল বা চোয়াল, ম্যাক্সিলা বা ক্ষুদ্র চোয়াল, ল্যাবিয়াম বা নিম্ন উষ্ট, এইগুলোর যে মুখ উপাঙ্গ, এগুলো দিয়ে হচ্ছে মুখছিদ্রটা হচ্ছে বেষ্টিত থাকে। তো এছাড়া গলবিলটা মূলত হচ্ছে পাতলা পর্দা বিশিষ্ট। গলবিলের যে নালীপথটা এরকম থাকে মুখের পরে, সেটা হচ্ছে পাতলা পর্দা বিশিষ্ট এবং সরু এবং সংক্ষিপ্ত, অন্ননালীর মাধ্যমে ক্রপে প্রবেশ করে। অর্থাৎ এটার পরবর্তী যে অন্ননালী, সেই গলবিলের পরবর্তী পার্টের নামই হচ্ছে অন্ননালী, আর অন্ননালীর ঠিক পরেই হচ্ছে ক্রপ। তো ক্রপের যে বক্ষের মাঝ বরাবর পর্যন্ত বিস্তৃত একটি থলে বিশেষ করে সাময়িকভাবে খাদ্য জমা রাখে, আর এই ক্রপটার মধ্যেই পরবর্তী অংশ হচ্ছে কিউটিকেল আবৃত ত্রিকোণাকার প্রাচীরময় গিজার্ড। অর্থাৎ এই গিজার্ড পর্যন্তই হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। গিজার্ডটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, অর্থাৎ হচ্ছে ত্রিকোণাকার। আর ক্রপের মধ্যে কি হয়, খাবারটা তাহলে জমা থাকে। এই হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। মুখোপাঙ্গ যেগুলো আছে, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। তো এই কাজগুলো সম্পর্কেও আমাদের এই পৌষ্টিক তন্ত্রতে পড়াটা খুবই জরুরি। চলো দেখি কোনটার কাজ কি। ল্যাব্রাম বা ঊর্ধ্ব উষ্ট যেটা, এটা মূলত হচ্ছে মুখ গহ্বরকে ঢেকে রাখে বা বন্ধ করতে সহায়তা করে। এটা ওয়ান কাইন্ড অফ ডোরের মতন কাজ করে। সেকেন্ড যেটা হাইপোফ্যারিংস বা জিহ্বা, এটা মূলত হচ্ছে মুখের ভেতরে খাবারটা নড়াচড়া করতে সহায়তা করে এবং গোড়ায় উন্মুক্ত লালাগ্রন্থির ছিদ্র দিয়ে এটা করে কি, যে লালাটা আসে সেটা খাদ্যের সাথে মিশতে সহায়তা করে। ম্যান্ডিবল বা চোয়াল, এইটা মূলত হচ্ছে খাদ্যটাকে ছোট ছোট টুকরায় পরিণত করে এবং পিষে ফেলতে, অর্থাৎ একেবারে মন্ডের মতন তৈরি করতে সহায়তা করে। এরপর ম্যাক্সিলা বা ক্ষুদ্র চোয়াল যেটা, এটা মূলত খাদ্যকে ধরে মুখছিদ্রের কাছে নিয়ে আসে এবং ম্যাক্সিলারি পাল্প যেটা দেখেছিলাম আমরা, সেটা খাদ্যটাকে মোটামুটি হচ্ছে খোঁজা এবং নির্বাচনে সংবেদন দেয়। ল্যাবিয়াম বা নিম্ন উষ্ট যেটা, এটা হচ্ছে ম্যাক্সিলার মতনই খাদ্য ধরা এবং খাদ্য নির্বাচনের সংবেদন করতে সহায়তা করে। এই ছিল মূলত হচ্ছে মুখছিদ্রের বিভিন্ন পার্ট, অর্থাৎ
অগ্র পৌষ্টিক নালীর যে পার্টগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা উপাঙ্গগুলো ছিল সেগুলো। এর পরবর্তীতে আমরা পড়ব মধ্য পৌষ্টিক নালী। তো মধ্য পৌষ্টিক নালীতে মূলত শুরু হয় গিজার্ড থেকে। এই গিজার্ডের শেষ প্রান্ত হতে মালপিজিয়ান নালিকা পর্যন্ত যেই পেটের যে অঞ্চলটা এইখানেই এই পৌষ্টিক নালীটা বিস্তৃত। এখানে কি কি থাকে দেখি। এখানে মূলত হচ্ছে পাকস্থলী থাকে। আমি পাকস্থলীর চলো দেখি, ছবিটা একটু দেখি, আগে নামগুলো বলে দিই। পৌষ্টিক নালীতে এখানে কি কি থাকবে? পাকস্থলী থাকবে, আর হচ্ছে হ্যাপাটিক সিকা। এটা হচ্ছে একেবারে 6 জোড়া হ্যাপাটিক সিকা দেখা যায়। চলো এটা ছবিতে আমরা একটু দেখি। এই যে দেখো, গিজার্ডের পরে পাকস্থলী, এই পাকস্থলী থেকে শুরু করে এতটুকু পার্ট যেটা, এটা হচ্ছে মধ্য পৌষ্টিক নালীর অংশ। আমরা বলেছিলাম দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে পাকস্থলী আর একটা হচ্ছে হ্যাপাটিক সিকা। এখানে দেখো মালপিজিয়ান নালীর ঠিক উপরে যে পার্টটা, এখানেই হচ্ছে হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে। পাকস্থলীটা হচ্ছে স্বচ্ছ, পাকস্থলীটা দেখতে কীরকম? স্বচ্ছ আবরণী কিউটিকল নির্মিত। পাকস্থলীর সম্মুখ প্রান্ত হচ্ছে এখানে, যেই সম্মুখ প্রান্তে এই যে এই জায়গাটায় দেখো 1 2 3 তিনটা কিন্তু এখানে এই পাশ থেকে দেখা যাচ্ছে তিনটা, ঠিক ওই পাশ থেকে কিন্তু আরও তিনটা দেখা যাবে, নিচেও কিন্তু আরও তিনটা, অর্থাৎ টোটাল হচ্ছে 6 জোড়া হ্যাপাটিক সিকা বা লম্বা লম্বা গ্যাস্ট্রিক সিকা বা বলয় বহন করে। এই 6টা যেই হ্যাপাটিক সিকা, এই হ্যাপাটিক সিকাটাই বা গ্যাস্ট্রিক সিকা, এটাই মূলত হচ্ছে পৌষ্টিক গ্রন্থি হিসেবেও কিন্তু কাজ করে। তো দেখা যাচ্ছে যে মধ্য পৌষ্টিক নালীর শেষ প্রান্তে যে 6ষ্ঠ উদরীয় খণ্ডে একটা পাইলোরিক স্ফিংস্টার থাকে। মেসেন্টেরন এবং হ্যাপাটিক সিকার অন্তঃপ্রাচীর মানে এক ধরনের বিশেষ ধরনের কোষ দিয়ে গঠিত। এই যে মালপিজিয়ান যেটা নালিকা, হ্যাপাটিক সিকার হচ্ছে মেসেন্টেরন যেটা, এখানে যে এগুলোর যে প্রাচীর সেটা হচ্ছে কলামনার অ্যাপিথেলিয়াল কোষ বা অ্যান্ডোডার্মাল কোষ এর সমন্বয়ে গঠিত, যা ভাঁজ হয়ে অসংখ্য ভিলাই সৃষ্টি করে। আমরা কিন্তু ভিলাই বলছিলাম এরকম। অ্যাপিডার্মিসে যখন এরকম দেখা যাবে যে সেলটা এরকম আঙ্গুলের মতন অভিক্ষেপ তৈরি করে, এগুলোকে বলা হয় হচ্ছে ভিলাই। ভিলাই, এই যে আঙ্গুলের মতন অভিক্ষেপ, এগুলোকে বলা হচ্ছে ভিলাই। তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে মেসেন্টেরন এবং হ্যাপাটিক সিকার যে অন্তঃপ্রাচীর, এগুলোতে এই ভাঁজগুলো দেখা যায়। তো মধ্য পৌষ্টিক নালীর কাজ হচ্ছে মূলত হচ্ছে এখানে খাবারটা পরিপাক হয়। মধ্য পৌষ্টিক নালীর কাজ হচ্ছে প্রধানত এটা খাবার পরিপাক করা আর পরিপাকৃত খাদ্য রস শোষণ করা। এরপরে হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। পশ্চাৎ পৌষ্টিক নালীতে যে পার্টগুলা, সেটা হচ্ছে মালপিজিয়ান নালী, ইলিয়াম, কোলন, মলাশয় এবং পায়ুছিদ্র। চলো আমরা ছবিতে দেখি এটা। মালপিজিয়ান নালী, ইলিয়াম, কোলন, মলাশয় আর হচ্ছে পায়ু, এতটুকু মিলে হচ্ছে মূলত হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। এটি মূলত ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে, অর্থাৎ বাহিরে যে ভ্রূণের যে বাহিরের আবরণ, সেই অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত পৌষ্টিক নালীর শেষ অংশ। এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর অন্তঃপ্রাচীরে কিন্তু কিউটিকুলার আবরণ থাকে, অর্থাৎ এটা শক্ত আবরণ থাকে। এবং মাথা যেটা হচ্ছে মানে কি বলি সরি মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর যে সংযোগ স্থল, সেখানে অসংখ্য হলুদের মতন যেই সিকার মতন, অর্থাৎ হচ্ছে নর্মাল এরকম হচ্ছে আকশির মতন বা হুইপ লাইক স্ট্রাকচারের মতন যেই পার্টটা আছে, এটার নামই হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকার পরবর্তীতে যে সরু নলের মতন বের হয়ে গেছে, এই নলটাকে বলা হচ্ছে ইলিয়াম। দেন
এই ইলিয়ামটার মধ্যবর্তী হচ্ছে সরু এবং পাতলা প্রাচীরযুক্ত প্রশস্ত থলের মতন একটা গঠন তৈরি করে, যার নাম হচ্ছে এই যে কোলনের পরে কিন্তু দেখো এখানে একটা থলের মতন পার্ট, এটার নামই হচ্ছে মলাশয়। এবং মলাশয়ের পরবর্তীতে এই যে এখানে হচ্ছে পায়ুছিদ্র উপস্থিত। পায়ুছিদ্র মূলত হচ্ছে দেহের 11তম খণ্ডকে উন্মুক্ত হয়। এটা আমরা হচ্ছে দেহ বাহ্যিক গঠনের ক্ষেত্রে ঘাসফড়িংয়ে যে বাহ্যিক গঠন করিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম এখানে হচ্ছে 11th যেই সেগমেন্ট, বডি সেগমেন্ট, সেই বডি সেগমেন্টের মধ্যে হচ্ছে এই পায়ুছিদ্রটা উন্মুক্ত হয়। মূলত প্রধান কাজ কি যদি চিন্তা করি, এখানে পশ্চাৎ যেই পৌষ্টিক নালী বা এটার প্রধান যেই কাজ, সেই কাজটা হচ্ছে পানিসহ যে খাদ্য সার আছে, অর্থাৎ সর্বশেষ খাবার হজমের সর্বশেষ স্থল হচ্ছে এই পশ্চাৎ পৌষ্টিক নালী। এখানে হচ্ছে পানিসহ খাদ্যরসটা শোষণ হয়, আর অশোষিত যেই খাদ্যাংশ থাকে সেটা মল হিসেবে বের হয়ে যায়। তো এই ছিল পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ এবং সেগুলোর কাজ এবং গঠন। এছাড়া পরিপাকের যেই অপর একটা পার্ট, সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে পরিপাক গ্রন্থি। সেই পরিপাক গ্রন্থি নিয়ে এখন আমরা পড়ব। তো ছবিটা আবার এখানে দেখানো হয়েছে কারণ পৌষ্টিক গ্রন্থিটার সাথে যাতে আমরা পরিচিত হই। মূলত হচ্ছে দুইটা পৌষ্টিক গ্রন্থি থাকে, একটা হচ্ছে হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা, একটা হচ্ছে লালা গ্রন্থি। দেখো আমরা ছবিতে কিন্তু দেখিয়েছি, এখানে মূলত হচ্ছে এই হচ্ছে লালা গ্রন্থি, আরেকটা হচ্ছে হ্যাপাটিক সিকা, হচ্ছে এই যে এখানে তিনটা, ঠিক এই বরাবর অপোজিট সাইডেও হচ্ছে তিনটা, টোটাল হচ্ছে 6 পেয়ার হ্যাপাটিক সিকা থাকে। তো 6 পেয়ার যে হ্যাপাটিক সিকা থাকে, এই কয়টা মিলেই হচ্ছে মূলত প্রধান পরিপাক গ্রন্থি। তো পরিপাক গ্রন্থির প্রধান কাজগুলো কি? পরিপাক গ্রন্থির যেটা আছে সেটাতে প্রথমেই লালা গ্রন্থির যে কাজ সেটা হচ্ছে সে অ্যামাইলেটিক এনজাইম নিঃসরণ করে। যেহেতু এটা একটা বহিঃখরা গ্রন্থি, এটা হচ্ছে এনজাইম নিঃসরণ করবে, খাবার হজম করতে সহায়তা করবে। তো এই লালা গ্রন্থি নিঃসৃত যেই লালা রস, এটা মূলত হচ্ছে খাবারটাকে নরম করবে বা পিচ্ছিল করবে এবং গলাধঃকরণের জন্য হাইপোফেরিংসের এটা প্রবেশ করিয়ে দিবে। এবং তখন এটা থেকে যেই রস নিঃসৃত হয় সেটা হচ্ছে মূলত অ্যামাইলেটিক এনজাইম। তো এই অ্যামাইলেটিক এনজাইমটা দেখা যায় যে উদ্ভিজ্জ, অর্থাৎ এটা যে উদ্ভিদভোজী, যেহেতু ঘাসফড়িং কিন্তু আমরা প্রথমেই বলেছি এটা খাবার কিন্তু খায় বিভিন্ন ঘাস বা লতাপাতা বা সবুজ উদ্ভিদ, বা ছোট ছোট শ্যাওলা। তো এই যে সবুজ উদ্ভিদটা এটাকে মূলত হচ্ছে পিচ্ছিল করে ফেলে এবং এটা যে মুখ উপাঙ্গে যে ল্যাব্রাম এবং ল্যাবিয়াম এবং অগ্রপথের সাহায্যে যে খাদ্য যেটা মুখের ভেতর আনে সেটাকে মূলত হচ্ছে পিচ্ছিল করে এবং সেটা কি করে, পরিপাক করা শুরু করে দেয়। মূলত অ্যামাইলেটিক এনজাইমে খুব আংশিক পরিপাক হয়, সম্পূর্ণরূপে পরিপাক হয় না, তবে এখানে মোটামুটি একটা মন্ডের মতন তৈরি হয়। কাজের ক্ষেত্রে দেখো আমরা এটা লিখে দিয়েছি যে খাদ্যকে মূলত পিচ্ছিল করে লালা রস। মূলত আমরা বললাম, দেখো ছবিতে দিয়ে মানে এখানে লিখে দিয়েছি, খাদ্যকে পিচ্ছিল করাটাই হচ্ছে লালা রসের প্রধান কাজ। সেকেন্ড হচ্ছে অ্যামাইলেটিক এনজাইম যেটা আছে সেটা কিন্তু কিছু পরিমাণ বিষাক্ত পদার্থের কার্যকারিতাটাও নষ্ট করে ফেলে, যা কিনা খাদ্যের মধ্যে উপস্থিত থাকে। অনেক সময় দেখা যায় যে খাবারটা বিষাক্ত, সেই বিষাক্তর যে বিষক্রিয়া সেটা যাতে ঘাসফড়িংকে মুখে বা হচ্ছে তার শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে, সেই বিষাক্ত পদার্থটার কার্যকারিতা কিন্তু হ্রাস করে ফেলে এই লালা রস। এছাড়া খাদ্যের আংশিক পরিপাক করে এই অ্যামাইলেটিক এনজাইম। সেকেন্ড, যেই হ্যাপাটিক সিকা, যে এটাই হচ্ছে সবচাইতে বড় পরিপাক গ্রন্থি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, কারণ এখান থেকেই সবচাইতে বেশি এনজাইম নিঃসরণ হয়। এখানে প্রায় 6 ধরনের এনজাইমের কথা আমি লিখে দিয়েছি, দেখো, মল্টেজ, লাইপেজ, ল্যাকটেজ, তারপর হচ্ছে ট্রিপসিন, প্রোটিয়েজ এবং সর্বশেষ হচ্ছে ইরেপসিন। দেখো এই যে এনজাইম, এই এনজাইমগুলো মূলত হচ্ছে শুধুমাত্র খাবার যে পরিপাক করতেছে তাই না, এটা শোষণ উপযোগীও কিন্তু করতেছে।
এনজাইম, এই যে এনজাইমগুলো, এগুলো হচ্ছে খাদ্যকে যদি পারে আরও তরল করে ফেলতেছে, আরও সরল থেকে সরলতম অংশে পরিপাক অর্থাৎ শোষণ উপযোগী করে ফেলতেছে। অন্ত্রের সম্মুখ অংশে মূলত অবশিষ্ট যেই পরিপাককৃত খাদ্যাংশ, সেইটাও পারে তো এই যেই এনজাইম, এই এনজাইম দ্বারা শোষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই এনজাইমের সহায়তায় পারে শোষণ হয়ে যাচ্ছে। এবং তারপরেও যদি খাবারটা অপরিপাকৃত থাকে তাহলে সেটা মলাশয়ে জমা হয় এবং মলাশয় থেকে পরবর্তীতে পানিটা শোষিত হয়ে যায় এবং মল হিসেবে যেই অপাচ্য খাদ্যটা সেটা শক্ত বা শুষ্ক বা পানি শূন্য হয়ে দেন পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ হেপাটিক সিকা হচ্ছে শেষ পরিপাক গ্রন্থি, যার মাধ্যমে খাবারের সর্বোচ্চ পরিমাণ হজম বা পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় এবং শোষণ হয়ে থাকে। তাহলে চলো দেখি হেপাটিক সিকার প্রধান কাজ কি? খাদ্যকে পরিপূর্ণ পরিপাক করা। সেকেন্ড হচ্ছে অপরিপাকৃত অপাচ্য খাদ্য মলাশয়ে প্রেরণ এবং সেখান থেকেও পানিটা শোষণ করে নেওয়া। এবং সর্বশেষ সেটা হচ্ছে মলটা নিঃসরণ করে দেওয়া। অর্থাৎ দেখতেছি হচ্ছে এখানে সর্বোচ্চ পরিমাণ খাবার পরিপাকের চেষ্টা এই হেপাটিক সিকার মাধ্যমে ঘাসফড়িং করে থাকে। তো এই হচ্ছে ঘাসফড়িংয়ের পরিপাক পদ্ধতি। এবং পরিপাক পদ্ধতি বললেই দুইটা পার্ট চলে আসে, একটা হচ্ছে পরিপাক নালী বা ওয়ে অফ ডাইজেশন অথবা ওয়ে অফ ডাইজেস্টিভ সিস্টেম, অ্যান্ড আরেকটা হচ্ছে পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড অথবা হচ্ছে জুস অফ ডাইজেশন বাই হুইচ, যার মাধ্যমে খাবারটা পরিপাক হবে। তো এই ছিল আজকের ঘাসফড়িংয়ের যেই খাবার পরিপাকের বিভিন্ন পদ্ধতি, এবং আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। প্রথমেই বলেছিলাম, প্রথমের স্লাইডটাতেই হচ্ছে পুরো যে ক্লাস সেটার একটা সারসংক্ষেপ, ঘাসফড়িংয়ের পরিপাক এবং পরিপাকের যেই দুইটা পার্ট, এই দুইটা পার্ট নিয়েই মূলত হচ্ছে আজকের আলোচনা ছিল। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করবে, এবং তোমাদের উপস্থিতি যদি দেখি আমার সবচেয়ে ভালো লাগে, তাই তোমরা অবশ্যই নাম এবং রোলস, কলেজের যে রোল সেই রোলটা কমেন্ট বক্সে লিখে দিবে। তো যারা কষ্ট করে ক্লাস করেছো তারা নিশ্চয়ই এই কাজটা করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ক্লাস করার জন্য। এবং এর পরবর্তীতে আমরা ঘাসফড়িংয়ের সংবহন নিয়ে পড়ব। তো আশা করি তোমরা কিছুটা হলেও সেটার প্রিপারেশন নিয়ে রাখবে। থ্যাংক ইউ।